বর্তমানে মেয়েরা সত্যি অনেক দূর এগিয়ে আমাদের সমাজ ও পরিবারে প্রতিনিয়ত অবদান রাখছে। তেমনই এক ঘটনা নিয়ে আজকের গল্প। গল্পটা শুরু হয়েছিল একটা মেয়েকে দেখিয়ে। এই গল্পের প্রধান চরিত্র, তার নাম ইস্তার। তিনি একজন ইহুদি পরিবারের ছিলেন। তিনি কিছু একটা ভাবছিলেন। তারপর নিজের জিনিসপত্র গুছিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। এখানে কিছু ইহুদি মহিলা দাঁড়িয়ে ছিল। তিনি সেখানে গিয়েছিলেন। আজ তাদের উৎসব ছিল, তাই সবাই ইস্তারকে শুভেচ্ছা জানায়। তারপর সে রুমে ফিরে এলো, তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে এবং তার দাদির ছবি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। রাস্তায় একজন মহিলা তাকে জিজ্ঞাসা করলো, ইস্তার, তুমি কোথায় যাচ্ছ? ইস্তার উত্তর দিল, স্বামীর বাড়ি যাচ্ছি। মহিলাটি অবাক হয়ে বলল, তোমার স্বামীর বাড়ি তো ওই দিকে, তুমি এদিক দিয়ে যাচ্ছ কেন? ইস্তার উত্তর না দিয়ে নিজের আপন মনে হাঁটতে থাকে। এখন পর্যন্ত আমরা জানলাম ইস্তার বিবাহিত। এখন আমরা তার স্বামীকে দেখতে পাই। তার নাম ইয়াংকি। তাদের বাসায় একটা ফাংশন ছিল। ইয়াংকির মা তাকে বলল যে ইস্তার এখনো আসেনি। ইয়াংকি অবাক হয়ে গেল, সে এখনো আসেনি কেন? তার মা রেগে গিয়ে বলল, এই মেয়েটা সবসময় এভাবে দেরিতে আসে। আজকে যে মেয়েটা কোথায় গেছে বুঝতে পারছি না। অন্যদিকে ইস্তার তার পিয়ানো শিক্ষকের বাড়িতে গেছে। আসলে ইস্তার তার স্বামীর পরিবার থেকে পালিয়ে যাচ্ছিল। তার শিক্ষক তাকে পালানো সাহায্য করছেন। শিক্ষক তাকে একটি পাসপোর্ট এবং একটি উপহার দেয়। ইস্তার খুব আবেগপ্রবণ হয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর সেখান থেকে সে গাড়িতে করে দ্রুত বিমানবন্দরে পৌঁছায়। আসলে সে বার্লিনে যাচ্ছিল। এখন সে বাড়ি থেকে চলে গেল কেন? উত্তরটা আমরা পরে জানবো। এরপর ইয়াংকি খুঁজতে খুঁজতে বাড়িতে এসেছিল। সে জানতে পারলো ইস্তার বাড়ি ছেড়ে চলে গেছে। দিন সকালে মাকে বলল যে ইস্তার চলে গেছে। ইয়াংকির মা খুব রেগে গেলেন। আমি জানি না সে কোথায় গেছে। ইয়াংকি বলে, মা, আমি মনে করি সে আমার সাথে সুখী নয়, এজন্য সে আমাকে ছেড়ে চলে গেছে। তা বলে কিন্তু আমরা এখন পর্যন্ত তার কাছে কিছুই চাইনি। আর এটা করা একদম উচিত হয়নি। অন্যদিকে ইস্তার বার্লিনে পৌঁছে এই বাড়িতে এসে ডোরবেল বাজায়, কিন্তু কেউ দরজা না খুললে সে সিঁড়ি বসে তাদের কথা মনে করতে থাকে। এই উৎসবে বাসায় তার বাবা মদ পান করতেন, সেটা বাড়ির কেউ পছন্দ করতো না। কিন্তু তার বাবা এসব পরোয়া করতো না। এসব স্মৃতি ইস্তার মনে করতে থাকে। তারপর গল্প বর্তমানে দৃশ্যে ফিরে আসে। ইস্তার তার শিক্ষকের দেওয়া উপহারটি খোলে। এটি একটি কম্পাস ছিল। এটা পথ দেখাতে সাহায্য করবে এবং অন্যান্য তথ্য দিতেও সাহায্য করবে। ইস্তার উপহারটি পেয়ে খুব খুশি হয়েছিল। এরপর সে তার মাকে হঠাৎ দেখতে পায়। সে বার্লিনে এসেছে কেবল তার মায়ের সাথে থাকতে। কিন্তু যখন সে তার মায়ের সাথে একজন মহিলাকে দেখতে পায়, তখন সে তার মায়ের কাছে যায় না। অন্যদিকে তার শ্বশুরবাড়ির লোকজন ভাবছিল যে সে হঠাৎ কোথায় যেতে পারে। এরই মধ্যে যখন সে বার্লিনের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, তখন সে নিজেকে মুক্ত ভাবছিল। কারণ সে এমন এক পরিবেশে ছিল যেখানে নারীদের এক ধরনের কারাগারের মতো বন্দী রাখা হতো। নারীদের কিছুই দেওয়া হতো না। পুরুষের মতো বিন্দুমাত্র স্বাধীনতা তাদের ছিল না। সে হাঁটতে হাঁটতে একটি কফি শপে ঢুকলো। সে দেখে যে একটা ছেলে অনেকগুলো কফি নিয়ে কোথাও যাচ্ছে। সে তাকে সাহায্য করার কথা বলে। ছেলেটিও রাজি হয়। দুজন মিলে কফিগুলো রাস্তার অন্য পাশে একটি মিউজিক প্রশিক্ষণ কেন্দ্রে যায়, কারণ ছেলেটি একজন মিউজিশিয়ান ছিলেন। ইস্তার মিউজিশিয়ান গ্রুপের সাথে পরিচয় হয় এবং তাদের সাথে কফি পান করেন। এরপর সেখানে প্র্যাকটিস চলছিল। ইস্তার তাদের পারফরমেন্স দেখছিল। যখন তারা মিউজিক ও গান গাচ্ছিল, তখন ইস্তার খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিল। তার চোখে পানি চলে আসলো, কারণ আগে থেকেই তার গান শেখার খুব শখ ছিল। তার পরিবার এগুলোর বিরুদ্ধে ছিল। গান শেখার কোনো অনুমতি দেওয়া হয় না। গল্প আবার অতীতে চলে আসে, যেখানে দেখানো হয় ইস্তার তার পরিবার নিয়ে ইয়াংকির বাড়িতে আসে, কারণ আজ তাদের বিয়ে নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। যখন ইস্তার ও ইয়াংকি দুজনে কথা বলছিল, তখন ইস্তার তাকে বলে, আমি গান খুব পছন্দ করি। কিন্তু এটা শুনে ইয়াংকি বলে, সব আমার আবার পছন্দ না, তাদের গান শেখা উচিত না। একথা শুনে ইস্তারকে খুব খারাপ লাগলো। তার মনে হলো ইয়াংকি মনের দিক থেকে অনেক ভালো মানুষ, তাই সে ইয়াংকিকে খুব পছন্দ করেছিল এবং তাকে বিয়ে করতে রাজি হয়েছিল। আবার গল্প বর্তমানে ফিরে আসলো। ইস্তার সঙ্গীত শিল্পীদের সাথে কথা বলছিল। তারা সবাই সমুদ্র সৈকতে আনন্দ করতে যাচ্ছিল।
তারা ইস্তারকেও তাদের সাথে নিয়ে গেল। সে তাদের সাথে খুব তাড়াতাড়ি মিশে গেল। সে দেখলো সমুদ্রে সবাই খুব আনন্দ উপভোগ করছে, তাই সে নিজের মনের আনন্দে স্বাধীনভাবে পানিতে নামলো। তার খুব ভালো লাগছিল, কারণ সে প্রথমবারের মতো নিজে থেকে স্বাধীনভাবে উপভোগ করছে। সে তার পরচুলাও খুলে ফেললো, কারণ তার চুল খুব ছোট ছিল। আসলে তার শ্বশুর বাড়ির ইহুদিরা বিয়ের পর মেয়েদের চুল কেটে ফেলে, তেমনি ইস্তারেরও চুল কেটে ফেলা হয়েছিল। এজন্য সে পরচুলা পরত। ইস্তার মনে মনে ভাবছে, আমি যেমন আছি তেমনই থাকবো, আমি এখন থেকে বদলাবো না। ইয়াঙ্কি ইস্তারের পিয়ানো শিক্ষকের ঠিকানা খুঁজে পান। ইয়াঙ্কি ও তার ভাই শিক্ষকের বাসায় গেলে তিনি বলেন, ইস্তার আমার এখানে আসেনি। তারপর ইয়াঙ্কি যখন ইস্তারের ফোন চেক করে, সে দেখে ইস্তার তার মাকে একটি ভয়েস মেসেজ করেছিল। ইয়াঙ্কি জানতে পারলো ইস্তার মা হতে চলেছে। সে খুব অবাক হইল এবং খুব খুশিও হইল। সে বাড়িতে তার পরিবার জানায়। ইয়াঙ্কির বড় বোন তাকে বলে, শিশুটি এই বাড়ির উত্তরাধিকারী, তাই তোমাকে যে কোনো উপায়ে ইস্তারকে ফিরিয়ে আনতে হবে। পর ইয়াঙ্কি তার ভাইয়ের সাথে বার্লিনে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অন্যদিকে ইস্তারের এই মুহূর্তে যাওয়ার কোনো জায়গা ছিল না। রাত হয়ে গেল, সে কোথায় থাকবে জায়গা ছিল না। সেজন্য সে চুপ করে মিউজিক স্কুলে ঢুকে পড়লো। সে একটি ঘরে গিয়ে পাশের মেঝেতে শুয়ে পড়লো। এরপর আবার অতীতের সময় দেখানো হয়েছিল, যখন ইস্তারের বিয়ে হতে চলেছে। তার মা তার সাথে দেখা করতে আসলেও তার মায়ের প্রতি তার খুব রাগ ছিল, কারণ ইস্তার ছোট থাকতেই তার মা পরিবার ছেড়ে চলে গিয়েছিল। ইস্তারকে তার দাদি একটি আলাদা ঘরে নিয়ে গিয়েছিলেন। দাদি বলেন, তুমি নতুন জীবন শুরু করতে চলেছ। তারপর তিনি একজন মহিলাকেও ডেকেছিলেন, যাতে তিনি ইস্তারকে ভালোভাবে বোঝাতে পারেন। মহিলাটি তাকে সবকিছু বুঝিয়ে বলেন, বিয়ের পর তুমি কিভাবে একজন ভালো বউ হতে পারবে। এছাড়াও ইহুদিদের সমস্ত আচার অনুষ্ঠান তোমার জানা উচিত, কারণ ইহুদিদের সংস্কৃতি ও রীতিনীতি বেশ কঠিন। তারা একটি ভিন্ন উপায়ে অদ্ভুত, যা শুধুমাত্র বিশেষ মহিলাদের জন্য তৈরি করা হয়, যার উপর এই লোকদের প্রতিটি পরিস্থিতিতে অনুসরণ করতে হবে। গল্প বর্তমান সময়ে দেখানো হয়। ইস্তার ঘুম থেকে জেগে উঠে। যখন সে ওখান থেকে বেরিয়ে আসে, তখনই মানুষের কথা শুনতে পায়। একজন মহিলা ইস্তারকে দেখতে পান। তিনি বললেন, আপনি এখানে কি করছেন? তিনি সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানায়। প্রধান শিক্ষককে দেখেই ইস্তার বলে, দুঃখিত, আমি ভুল করেছি, আমি এখানে শুয়েছিলাম, আমি এমন করব না। আর ওখান থেকে চলে যেতে লাগলো, কিন্তু প্রধান শিক্ষক ইস্তারকে সঙ্গে নিয়ে একটি হোটেলে নিয়ে গেল। তিনি বুঝতে পেরেছিলেন যে ইস্তারের সাথে অবশ্যই খুব খারাপ কিছু ঘটেছে। সেজন্য তিনি বলেন, আপনি যদি গানের প্রতি অনুরাগী হন বা জীবনে কিছু করতে চান, তাহলে আপনি একটি স্কুল বৃত্তি পাওয়ার সুযোগ পেতে পারেন। অসহায় মানুষদের জন্য আমাদের স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বিজয়ী শিশুদের স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি চাইলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন, সেই প্রোগ্রামের ফর্ম পূরণ করতে পারেন। ইস্তার বলে, ঠিক আছে স্যার, আমি ভেবে দেখে আপনাকে বলবো। এদিকে ইয়াঙ্কি এবং তার ভাই ইস্তারকে খুঁজতে বার্লিনে পৌঁছান। সকালে যখন তারা হোটেলের কক্ষে ছিলেন, ইয়াঙ্কির ভাই তার জিনিসপত্র বের করলেন। সেখানে ইয়াঙ্কি একটি অদ্ভুত বাক্স খুঁজে পান। যখন তিনি এটি খুললেন, তখন ভেতরে একটি পিস্তল দেখলেন। তিনি খুব ভয় পেলেন। সে এটা নিয়ে এসেছে যদি কাউকে মেরে ফেলে। অন্যদিকে ইস্তার ওই প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ফর্ম পূরণ করতে সঙ্গীত স্কুলে আসেন, কিন্তু তিনি ফর্মে ঠিকানার জায়গায় কিছুই লেখেননি। রিসিপশনিস্ট তাকে বলেন, আপনি ঠিকানায় কিছু লেখেননি কেন? ঠিকানা লিখতে হবে, এটা আবশ্যকীয়। তারপর ইস্তার মায়ের বাড়ির ঠিকানা লিখে। অন্যদিকে ইয়াঙ্কি ও তার ভাই ইস্তারের খোঁজে তার মায়ের বাড়িতে যায়। তার মা বলেন, ইস্তার এখানে আসেনি। তাদের ঘরের ভিতরে ঢুকতে না দিয়ে মুখের ওপর দরজা বন্ধ করে ভিতরে যান। তিনি তার বন্ধুকে ইস্তারের কথা বলতে শুরু করেন। আমি আমার মেয়ে ইস্তারের জন্য খুব দুঃখিত, কারণ তার খুব অল্প বয়সে বিয়ে হয়েছিল। তারপর আবার অতীতের দৃশ্য দেখানো হয়েছে। ইস্তারের যখন বিয়ে হচ্ছিল, তখন তাই খুব খুশি হয়েছিল, কারণ ইস্তার একটি নতুন জীবন শুরু করতে যাচ্ছিল। আবার বর্তমান দৃশ্য দেখানো হয়। ইস্তার মিউজিক স্কুলে এসেছিল। এখানে অন্যান্য ছাত্ররা সঙ্গীত চর্চা করছিল। একটি মেয়ে যখন দেখলো যে ইস্তারও গানের প্রোগ্রামে অংশ নিয়েছে, তখন সে তাকে নিয়ে মজা করতে লাগলো। ফলে ইহুদি মেয়েদের তো তারা কোনো স্বাধীনতা দেয় না, সমস্ত স্বাধীনতা শুধুমাত্র পুরুষদের জন্য। তাদের মতে নারী হলো ঘরের ভিতরে রাখা জিনিস, আর নারীরা শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য। এই কথা শুনে ইস্তার খুব রেগে গেল এবং বলল, তোমার বাজে কথা বন্ধ করো। আমি এমন নই যে শুধুমাত্র সন্তানের জন্ম দিতে পারি, আমিও গান গাইতে পারি, আমিও এই গানের অনুষ্ঠানে অংশগ্রহণ করব।
এরপরে সবাই মিলে মিউজিক চর্চা শুরু করে এবং সময়ের সাথে সাথে ইস্তার তাদের সাথে বন্ধুত্ব করে। তারপর ইস্তার সঙ্গীত শিল্পী ছেলের এক বন্ধুর বাড়িতে যায়। সেখানে সবাই তাকে খুব পছন্দ করতে শুরু করে এবং ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠে। আবার অতীতের দৃশ্য দেখানো হয়েছে। ইস্তার যখন বিয়ে করছিল তখন তার চুল কাটা হচ্ছিল এবং মেয়েটি অসহায় হয়ে খুব দুঃখে কাঁদতে শুরু করেছিল। সে তার চুলকে অনেক ভালোবেসেছিল, কিন্তু তার কোনো উপায় ছিল না। আবার বর্তমান দৃশ্যে ইয়াঙ্কি ও তার ভাই ক্রমাগত ইস্তারকে খুঁজে বের করার চেষ্টা করছিল। অন্যদিকে ইস্তার তার বন্ধুদের সাথেই ছিল। সে তার বন্ধুদের আনন্দের সাথে বলে যে আমার পূর্ণ আশা আছে, আমি বৃত্তি প্রোগ্রাম জিতব। তার নিজের প্রতি এত আত্মবিশ্বাস দেখে তার বন্ধুরা বলে যে অন্তত আমাদের দেখাও কিভাবে পিয়ানো বাজাতে হয়, আমরাও দেখি তুমি কেমন পিয়ানো বাজাতে পারো। ইস্তার পিয়ানো বাজাতে শুরু করে, কিন্তু তার পদ্ধতি অনেক পুরানো। এসব দেখে একটি মেয়ে বলে, আমরা এত কঠোর পরিশ্রম অনুশীলন করি এবং পিয়ানো বাজাই, তারপরেও আমরা নিশ্চিত নই যে আমরা জিতবো কিনা। কিন্তু তুমি এত পুরনো স্টাইল নিয়ে পড়ে আসো, তবুও তুমি এত আত্মবিশ্বাসী। তোমার স্টাইল দেখে মনে হয় তুমি এই প্রোগ্রাম কেন পরবর্তী 10টি প্রোগ্রামেও জিততে পারবে না। একথা শুনে ইস্তার খুব দুঃখ পেল এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে এলো। সে কাঁদতে কাঁদতে তার দাদিকে ফোনে বলে, দাদি, আমি এখন কি করব বুঝতে পারছি না। অতীত দেখানো হয়েছে যে ইস্তারের বিয়ে হওয়ার দীর্ঘ সময় পার হয়ে গেছে, তার কোনো সন্তান হয়নি। সেই কারণে ইয়াঙ্কি মা সন্তানের জন্য তার উপর অনেক চাপ দেন, অনেক খারাপ ব্যবহার করেন। ইস্তার অসহায় হয়ে চুপচাপ শুধু শোনে। তারপর বর্তমানে বাড়ি থেকে চলে যাওয়ার আগে সে ডাক্তারের কাছে গিয়েছিল। ডাক্তার পরীক্ষা করে বলেন, আপনি গর্ভবতী হয়েছেন, আপনি সন্তানের জন্ম দিতে চলেছেন। তখনই সে সিদ্ধান্ত নেয় যে এই শিশুটির সাথে তার বাকি জীবন কাটিয়ে দিবে। অন্যদিকে ইয়াঙ্কি ও তার ভাই একটি পানশালায় যায়। ইয়াঙ্কি একটি মেয়েকে বলছিলেন, আমার স্ত্রী আমার সাথে সুখী নয়, তার সুখের জন্য আমি কি করতে পারি? তখন মেয়েটি বললেন, আপনার উচিত প্রতিটি পরিস্থিতিতে তাকে সাহায্য করা, সমর্থন করা এবং তার প্রয়োজনে তাকে সবকিছু দেওয়ার চেষ্টা করা। ইয়াঙ্কি আবার ইস্তারের মায়ের বাড়িতে যায়, তার মাকে ফোন নাম্বার দেয় আর বলে, আপনার সাথে যদি ইস্তারের দেখা হয় তাহলে আমাকে দ্রুত জানাবেন। কিন্তু ইয়াঙ্কির ভাই ইস্তারের মাকে সন্দেহ করেন। তিনি ইস্তারের মাকে বলেন, আপনি অবশ্যই ইস্তারকে কোথাও লুকিয়ে রেখেছেন, আমাদের কাছে আপনি কথা বলছেন। তাই একদিন তিনি লুকিয়ে ইস্তারের মায়ের বাড়িতে ঢুকে এবং অনেক খোঁজাখুঁজি করেন। তিনি ইস্তারের সঙ্গীত অনুষ্ঠানের ফর্মগুলি খুঁজে পান। এটা পোস্টম্যান এখানে রেখেছিলেন। তারপর ইস্তার তার বন্ধুদের সাথে একটি মিউজিক ক্লাবে আসে। একজন সঙ্গীত শিল্পী ছেলে বন্ধুর সাথে ডান্স করছিল। এরই মধ্যে ইয়াঙ্কির ভাইও সেই ক্লাবে আসেন। তিনি ইস্তারকে ডান্স করতে দেখেন। প্রমাণ হিসেবে তিনি ইয়াঙ্কিকে দেখানোর জন্য ইস্তারের ছবি তোলেন। অতীতে সেই দিনটি দেখানো হয়েছিল যখন ইস্তার ইয়াঙ্কির শ্বশুর বাড়িতে রাতের খাবারের জন্য এসেছিল। সব মহিলারাই তার সন্তান না হওয়ার কারণে তাকে খুব অপমান করছিল। এতে সে রেগে যায় এবং সেখান থেকে বাড়ি চলে যায়। সে বাথরুমে যায় এবং প্রেগন্যান্সি পরীক্ষা করে এবং দেখে সে প্রেগনেন্ট হয়েছে। সে মনে করে যে ইয়াঙ্কি যখন বাড়িতে আসবে আমি প্রথম তাকেই জানাবো। তার মন খুব খুশি হয়ে যায়। এই খুশিতে সে ইয়াঙ্কির আসার জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ইয়াঙ্কি বাসায় এলো। সে তাকে সন্তানের খবর জানাতে যাচ্ছিল, কিন্তু সে খবরটা বলার সুযোগ পায় না। ইয়াঙ্কি তার উপর রেগে যায়। কেন তুমি আমাদের বাসা থেকে এখানে এসেছো? প্রথমত আমাদের সন্তান নেই, দ্বিতীয়ত তুমি রাতের খাবার টেবিল থেকে চলে এসেছো। তুমি জানো আমি এটাতে কত বড় অপমানিত হয়েছি? আমার কথা কান খোলা রেখে শোনো। এভাবে চলতে থাকলে আমি কিন্তু তোমাকে তালাক দিব। এগুলো তুমি অনেক বাড়াবাড়ি করছো। ইয়াঙ্কির মুখে তালাকের কথা শুনে ইস্তারের মন ভেঙে যায়। সে কখনো ভাবেনি যে ইয়াঙ্কি তার সাথে এভাবে কথা বলবে। খুব কষ্ট পেল। তাই ইস্তারও তার আচরণে রেগে গেল। সে মনে মনে ভাবলো, আমার স্বামী হয়েও যদি আমার কষ্ট না বুঝলো তাহলে আমি নিজের জন্য স্বাধীন জীবনযাপন করব। আমি পালিয়ে যাব। আমার পালিয়ে যাওয়াই ভালো হবে। এখানে আমার কথা কেউ চিন্তা করে না। বর্তমান দৃশ্যে ইয়াঙ্কির ভাই ক্লাব থেকে ফিরে আসে এবং ইয়াঙ্কিকে ইস্তারের ছবি দেখায়। ইয়াঙ্কি যখন ছবি দেখে ইস্তার অন্য ছেলের সাথে ক্লাবে ডান্স করছে
তখন সে খুব কষ্ট পায়। সে সাথে সাথে ইস্তারের মায়ের বাড়িতে যায়। তার মাকে জিজ্ঞাসা করে, আপনি ইস্তারকে কোথায় লুকিয়ে রেখেছেন? দয়া করে আমাকে বলুন। সেদিন আমি রাগ করে তাকে তালাকের কথা বলেছিলাম। সে বাড়ি থেকে চলে আসে। সেরকম কিছুই ছিল না। আমি ওকে খুব ভালোবাসি। আমি এখন কি করব? আমি অনেক কষ্ট পাচ্ছি। আমি ওকে অন্য একটা ছেলের সাথে দেখেছি। তখন ইস্তারের মা ইয়াঙ্কিকে বলে, তুমি কখনোই ওর মন বুঝতে পারোনি। ও তোমার কাছে কি চায় আর তুমি ওর কাছে কি ছিলে। তোমাকে ছেড়ে ও কোথাও যেত না। ইস্তার তার বন্ধুদের কাছে যাচ্ছিল। ইয়াঙ্কির ভাই তাকে দেখে ফেলে। তাকে জোর করে ধরে গাড়িতে বসায়। তিনি তাকে একটি পার্কে নিয়ে আসে। ইয়াঙ্কির ভাই তাকে বোঝাতে শুরু করে, তুমি অনেক বড় ভুল করছো। তোমার কি মনে হয় তুমি এই শহরে একা থাকতে পারবে? তোমার ভুল সিদ্ধান্ত। তুমি যখন তোমার ভুল বুঝতে পারবে, তুমি কাঁদতে কাঁদতে ফিরে আসবে, কিন্তু সেই সময়ে তোমাকে কেউ সাহায্য করার মতো কেউ থাকবে না। তারপর তিনি ইস্তারকে পিস্তলটি দেয় এবং বলে, যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে সেদিন এটা তোমার কাজে লাগবে। সেদিন তুমি নিজেকে গুলি করে নিজের জীবন নিও। এই বলে ইয়াঙ্কির ভাই সেখান থেকে চলে যায়। এরপর ইস্তার তার মায়ের বাড়িতে আসে এবং তাকে বিষয়টি জানায়। মা ও মেয়ে আবেগপ্রবণ হয়ে থাকে। মা বলে, কষ্ট পেও না, চিন্তা করিও না, এখন আমি তোমার সাথে আছি। আর মাকে রাগান্বিত গলায় জিজ্ঞাসা করে, ছোটবেলায় তুমি আমাকে আলাদা করেছো কেন? আমি সবার থেকে আলাদা ছিলাম। তখন তার মা তাকে বলে, তোমার বাবাও আমাকে পছন্দ করেননি, এজন্য আমাদের সারাক্ষণ ঝগড়া হইতো, বনাবনি হইতো না। এজন্য আমি বিরক্ত হয়ে তোমার বাবাকে তালাক দিয়েছিলাম। কিন্তু আদালত তোমার সব দায়িত্ব আমাকে না দিয়ে তোমার বাবাকে দিয়েছিল। যদিও আমি চেয়েছিলাম আমার মেয়ে তুমি আমার সাথে থাকো, কিন্তু আমার কোনো উপায় ছিল না। মায়ের এসব কথা শুনে ইস্তার তার মাকে জড়িয়ে ধরে খুব কাঁদে। পরের দিন মা ইস্তারকে গানের অনুষ্ঠানের জন্য প্রস্তুত করে। ইস্তার প্রোগ্রামে পৌঁছায়। ইস্তার পারফরমেন্স করার জন্য স্টেজে উঠে। ইস্তারের বন্ধুরা সেখানে এসেছিল। এমনকি ইয়াঙ্কিও প্রোগ্রামে আসে। ইস্তার বিচারকদের বলেন, আজ আমি আপনাদের পিয়ানো বাজানো দেখাবো না, কিন্তু আজ আমি আপনাদের গান গাইয়ে শোনাবো। বলে, ইহুদি ধর্মে কিভাবে আমাদেরকে আটকানো হয়েছে, আমাদের সবকিছু থেকে নিষেধ করা হয়েছে, আমাদের কোনো ধরনের স্বাধীনতা দেওয়া হয় না, সে সবকিছু বলে। এরপর সে গানটি গাইতে শুরু করে। সে তার হৃদয় দিয়ে গান করে। তার জীবনের সব দুঃখ কষ্ট সে গানের মাধ্যমে প্রকাশ করছিল। তাই সবাই তার গান খুব পছন্দ করেছে। তারা গানে এতটাই হারিয়ে গিয়েছিল যে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েন। তারপর গান শেষে সবাই যখন বেরিয়ে আসে, ইস্তার দেখে যে ইয়াঙ্কিও এখানে এসেছে। ইয়াঙ্কি বলে, আমিও তোমার গান শুনেছি, গানটি অনেক সুন্দর হয়েছে। আমি খুব খুশি হয়েছি। আমি তোমাকে বুঝতে অনেক বড় ভুল করেছি। দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। সে তাকে একটি গানের লকেট দেয় এবং বলে, চলো বাসায় যাই। তখন ইস্তার বলে, না, আমি আর ফিরে যাব না। আমি এই জীবনকে খুব ভালোবাসি। আমি এখানে স্বাধীন। ইয়াঙ্কি তাকে অনেক বোঝালেন। তিনি কাঁদেন এবং নিজের চুল কেটে ফেলেন। তারপর ইস্তার ওখান থেকে চলে যায়। ইয়াঙ্কির ভাইও তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু সে তাকে ধাক্কা মেরে চলে যায়। সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে এখন সে শ্বাসরুদ্ধ জীবনযাপন করবে না, তবে সে পাখিদের মতো স্বাধীন জীবনযাপন করবে খোলা আকাশে, যার কোনো বাধা ছিল না। সেই জীবনকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছিল, এর পরিণতি যাই হোক না কেন। এবং সেই সঙ্গে গল্পটি এখানেই শেষ। ধন্যবাদ। খোদা হাফেজ।